মৌলি বাড়িতে এসে নয়নতারাকে সবকিছু বলে দিলে নয়নতারা আর মৌলি প্ল্যান করে যে এই বাড়ির মেয়ে যখন ফিরে আসবে, আসার আগেই জানতে পেরেই মেয়েটাকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী অনিরুদ্ধকে বলে যে আমার মাথায় হাত রেখে আপনি বলুন তো আমার মামামের কি হয়েছে। তখনই অনিরুদ্ধ বলে কিছু হয়নি, আসলে ওর শরীরটা অনেক দুর্বল তো তাই। তখন অনিরুদ্ধ মনে মনে বলে যে আমি যদি সব সত্য কথা বলে দিই তাহলে বাণী সেটা সহ্য করতে পারবে না, আর বাণী এটা নিয়ে খুব ভেঙে পড়বে। তখন এটা যদি তানিয়াও বুঝতে পেরে যায় তাহলে ওর শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাবে। এজন্য আমাকে কিছুই বলতে হবে না, আমি কিছুই বলবো না। বাণী আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাকে মিথ্যে কথা বললাম। কিছু কিছু ভালো করার জন্য মিথ্যে বললেও এতটা দোষ নেই, তাই আমি এই মিথ্যেটা বলতে বাধ্য হলাম। আপনি আমাকে ভুল বুঝবেন না, যেদিন সত্যটা জানবেন সেদিন হয়তো আমাকে ভুল বুঝবেন, কিন্তু আমার এখন কিছু করার নেই। এরপরে অন্যদিকে দেখা যায় যে নকুল মৌলিকে সব ঘটনা খুলে বললে মৌলি কিছুতেই সেটা মানতে চায় না। নকুল তখন বলে তুমি মানলেও কিছু পাল্টাবে না, তুমি না মানলেও কিছু পাল্টাবে না। আসলে যখন যেদিন ও বাড়ির আসল মেয়ে আসবে সেদিন তোমার অবস্থা কোথায় হবে তুমি বুঝতে পারছো? তুমি এখনো বুঝতে পারছো না। ওই নয়নতারা রাই তোমাকে এত কিছু করাচ্ছে। তোমার জন্ম হয়েছিল আমার ঘরে, আর তুমি উঠেছো পিনাক্ষীদের মতো অত বড় পরিবারের মেয়ে হয়ে বড় হয়েছো। এজন্য তোমার এত গৌরব, এত অহংকার। এত অহংকার ভালো না। তখনই মৌলি বলে একদম চুপ, আপনি আমাকে আর একটা কথাও বলবে না, আপনার কোনো কথা আমি বিশ্বাস করছি না। তখনই দেখা যায় যে মৌলি আবারও নকুলকে চড় মারতে যায়। তখন নকুল হাতটা চেপে ধরে আর বলে না মৌলি, আমি তোমার বাবা হই, কখনোই সন্তান বাবার গায়ে হাত তুলতে পারে না। তুমি এর আগে আমাকে থাপ্পড় দিয়েছিলে, আমি কিছু বলিনি, সেটা ছিল পাবলিককে সামনে। এখন কিন্তু সেটা না, আমি কিন্তু উল্টো জবাব তোমাকে দিয়ে দিতে পারি, সে অধিকার আমার আছে, কিন্তু আমি সেটা করব না। তুমি অনেক বড় হয়ে গেছো, এই একটা কথা মাথায় রেখো, তুমি তোমার গ্র্যান্ডমামের মতো হও না। তার মতো হলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। সে তার মতো করেই তোমাকে গড়ে উঠিয়েছে। আমি যখন আমার কাছ থেকে তোমাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন ভেবেছিলাম যে ঈশানী বৌদির মতো একজন ভালো মানুষের কাছে গিয়ে তুমি মানুষ হলে হয়তো মানুষ হবে, কিন্তু না, যেখানে আমার মা নয়নতারা রায় আছে সেখানে কেউ ভালো হতে পারে না। আমার মা নয়নতারার মতোই তোমাকে বানিয়েছে, ওরকমই মন মানসিকতা তোমার মধ্যে রয়েছে। একটা কথা মাথায় রেখো, তোমার বাবার কিচ্ছু নেই, তোমার বাবা একজন সাধারণ সাধারণ ওয়েটার, তার মেয়ে তুমি। যেদিন জানাজানি হয়ে যাবে সেদিন নিজেকে ক্ষমা করতে পারবে তো, সহ্য করতে পারবে তো? তখনই মৌলি বলে আমি এটা মানি না। তখনই নকুল বলে যে তুমি মানো কি না মানো এটা কিন্তু বড় কথা না, যেটা সত্য সেটা সত্য হবে। মিথ্যা মিথ্যা কোনোদিনও চাপা থাকে না, সত্য সবার সামনে আসবেই। যতই নয়নতারা রায় মিথ্যা বলুক না কেন, সত্যটা যেদিন আসবে সেদিন কিন্তু সবকিছু শেষ করে দেবে। এরপরে দেখা যায় যে মৌলি বাড়িতে চলে আসে, আর এসে সবকিছু দেখে সে বলতে থাকে এগুলো আমার না, সবকিছু আমার না, এই বাবা মা কেউ আমার না। এদিকে পিনাক্ষী আর ঈশানী ওখানে বসে তারা অফিসের কাজ করতে থাকে। তখনই পিনাক্ষী বলে মৌলিমা কি হয়েছে, একে একে গুনগুন করে কি বলছিস? তখনই মৌলি কোনো কথার উত্তর না দিয়ে সে তার মতো করেই বলতে থাকে যে এই দামি দামি ফার্নিচার, দামি দামি জিনিসপত্র, দামি ঘর, আমার যে বেডরুম, সেসব কিছুই আমার না। আমি এবারই পালিত মেয়ে, না না, আমি এটা কিছুতেই মানতে পারবো না। আমি এরকম ব্র্যান্ডের জামা কাপড় পরি, ব্র্যান্ডের মেকআপ করি, ব্র্যান্ডের সবকিছু ব্যবহার করি, আমি যদি ও বাড়িতে চলে যাই ওই ওই গরিব ঘরে আমি এগুলো কি করে মানিয়ে নেব? আমি পারবো না এইসব। তখনই দেখা যায় মৌলি বাইরে এসে এই কথাগুলোই বলতে থাকে। তখনই সেখানে বাণী চলে আসে, আর বাণী ওটা দেখে হাসতে হাসতে চলে যায়। তখন মৌলিকে আবারও ঘরে নিয়ে আসে নয়নতারা আর বলে মৌলি দিদিমণি তোমার কি হয়েছে, তুমি এভাবে কথা বলছো কেন? তখনই মৌলি বলে গ্র্যান্ডমম, গ্র্যান্ডমম অনেক বড় সর্বনাশ হয়ে যাচ্ছে। গ্র্যান্ডমম তুমি আমাকে কেন চুরি করেছিলে বলো? তখনই নয়নতারা বলে কি বলছো মৌলি দিদি ভাই, তুমি এসব তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তোমার মাথায় এসব কি ঢুকিয়েছে, কে ঢুকিয়েছে, কি বলছো তুমি? ভেবে বলছো? তখনই মৌলি বলে হ্যাঁ গ্র্যান্ডমম আমি ভেবে বলছি। আমার আমার বাবা মা ঈশানী ঈশানী আর পিনাক্ষী না, আমার বাবা মা কে? তখনই দেখা যায় যে নয়নতারা বলে কি বলছো এসব, যে তোমার বাবা পিনাক্ষী রায় নয়, তোমার বাবা পিনাক্ষী রায়, তোমার মা ঈশানী রায়, তুমি তারপরে এই কথা বলছো কেন? তখনই দেখা যায় নয়নতারা মনে মনে বলে
কি হলো? মেয়েটা কি সবকিছু জানতে পেরে গেল নাকি? মেয়েটার হাবভাব তো আমার একদম ভালো লাগছে না। তখনই দেখা যায় যে মৌলি বলে, গ্র্যান্ডমম চুপ করে গেলে কেন? আমি কিন্তু সব জানতে পেরে গেছি। কেন বললে গ্র্যান্ডমম তুমি এটা? তুমি কেন আমাকে সেদিন আমার বাবা-মার কাছ থেকে চুরি করে তুমি এই বাবা-মার কাছে এনে দিয়েছিলে বলো? তুমি কেন করেছিলে এরকমটা? তখনই দেখা যায় নয়নতারা নাটক করে কান্না করতে করতে বলে, দেখো মৌলি দিদি ভাই, তোমাকে এইসব কথা কে বলেছে? তুমি তুমি কোথা থেকে জানলে? তখনই দেখা যায় যে মৌলি বলে ওঠে, হ্যাঁ আমি জানি, আমাকে নকুল বলেছে, নকুল সবকিছু জানে। তখন নয়নতারা ভয় পেয়ে যায়, বলে নকুল সবকিছু জানে? আমি জানতাম কেউই জানে না, কিন্তু নকুল জানলে তো নকুল আমাকে তো কখনো বলেনি, এই জন্যই নকুল ইঙ্গিত দিত। এরপরে দেখা যায় যে মলি আবারও মাথায় হাত রেখে বলে যে গ্র্যান্ডমম তুমি আমার মাথায় হাত দিয়ে রেখে বলো তো তুমি সত্য কথা বলবে কিনা, তুমি আমাকে চুরি করেছিলে কিনা? তখনই দেখা যায় যে নয়নতারা বলে, হ্যাঁ হ্যাঁ আমি সেদিন নিয়ে এসেছিলাম, যা কিছু করেছি আমি তোমার জন্য করেছি রে মলি, আমি শুধু তোমার ভালোর জন্য করেছি, কারণ আমি চেয়েছি তুমি ভালো ঘরে ভালো পরিবারে ভালো স্কুলে লেখাপড়া করো, ভালো মানুষের মতো মানুষ হও, তুমি তোমার স্ট্যাটাসটা বড় লোকদের মতো হোক, আমি তোমার গরিব ঘরে মানুষ হতে দিতে চাইনি, তাই আমি এই কাজটা করেছি। আমি যা করেছি শুধু আমার মৌলি দিদি ভাইয়ের জন্য করেছি, বিশ্বাস করে। এরপর মৌলি ভেঙে পড়ে আর বলে, কেন গ্র্যান্ডমম, যদি যদি তুমি আমাকে এনেছিলে, তাহলে যদি ওই মেয়েটা এ বাড়িতে চলে আসে যার এই বাড়িতে জন্ম হয়েছিল, তখনই নয়নতারা বলে সে আর কখনোই আসবে না। তখনই মৌলি হাসতে হাসতে বলে, গ্র্যান্ডমম এসব এসব মাথাতেই এনো না, কারণ সে এখনো বেঁচে আছে, সে এখনো ফিরবে। তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, মৌলি তোমাকে এই কথা কে বলেছে? তখনই মৌলি হাসতে হাসতে বলে, আমাকে কে বলেছে জানো? নকুল বলেছে। সে আমাকে বলেছে যে সে এই বাড়ির মেয়েকে যেখান থেকেই হোক খুঁজে বের করে এ বাড়িতে ফিরে নিয়ে আসবে। কথাটা শুনে নয়নতারা চমকে যায়, বলে এটা কি বলছে? নকুল তাহলে কি সব জানে? কিন্তু মেয়েটাকে তো আমি বাঁচতে দিইনি, মেয়েটাকে আমি মেরে ফেলেছিলাম। তখনই দেখা যায় মৌলি বলে ওঠে, না গ্র্যান্ডমম, মেয়েটা মরেনি, মেয়েটা বেঁচে আছে। আমাকে নকুল বলেছে মেয়েটা এখনো বেঁচে আছে, মেয়েটাকে খুঁজে সে বের করবেই। তখনই দেখা যায় নয়নতারা বলে ওঠে, ও আসার আগে আমাদেরকে শেষ করে ফেলতে হবে। তখনই মৌলি বলে, হ্যাঁ হ্যাঁ গ্র্যান্ডমম, আমি যেহেতু এ বাড়িতে এসে পড়েছি, এ বাড়িতে আমি আমার জায়গাটা পেয়ে গেছি, আমি এই জায়গাটা ছাড়তে পারবো না। আমি এই ব্র্যান্ডের পোশাক ছাড়া পরতে পারি না, আমি ব্র্যান্ডের মেকআপ ছাড়া নিতে পারি না, আমি ভালো ভালো জিনিস ছাড়া কিচ্ছু করতে পারি না, এমনকি পার্টি করতে যেতে পারবো না। আমি ওরকম ফ্যামিলি চাই না, আমি এখানেই থাকতে চাই। এর জন্য যা যা করা দরকার গ্র্যান্ডমম সবই তুমি করো, আমি তোমার পাশে আছি। যেহেতু তুমি আমাকে চুরি করে নিয়ে এসেছো, এই জন্য তোমাকে সবকিছু আমার জন্য করতে হবে, আমার সব ব্যবস্থা তোমাকেই করতে হবে। তখনই নয়নতারা বলে, হ্যাঁ হ্যাঁ মৌলি দিদি ভাই, তুমি আমার নাতনি, তুমি আমার ছেলে নকুলের মেয়ে, আমি তোমাকে তোমাকে কখনোই কষ্ট পেতে দিইনি। তুমি যখন যা চেয়েছো, তোমার ঈশানী আর ফিরাক্কি যদি সেটা নাও দিয়েছে, আমি দিয়েছি তোমাকে, সবসময় আমি ভালোবেসেছি, আমি তোমার সব খেয়াল রেখেছি, তোমার কি পছন্দ কি অপছন্দ সব দিকে আমি খেয়াল রেখেছি। তখনই মৌলি বলে ওঠে, তাহলে এখন থেকে তুমি সবকিছু করবে, আমি নিশ্চিন্তে আগের মতোই থাকতে চাই, আমি কোনো টেনশন করতে চাই না, আমি 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 যেন এবাড়ির একমাত্র মেয়ে হয়ে থাকতে চাই, আমি এই রায়বাড়ির প্রিন্সেস হয়েই থাকতে চাই। তখনই নয়নতারা বলে, হ্যাঁ মৌলি, আমি সেটার ব্যবস্থা করে দেবো, এতটা চিন্তা করার কোনো দরকার নেই। এরপরে অন্যদিকে দেখা যায় সবাই অনিরুদ্ধদের বাড়ির ড্রয়িং রুমে বসে আড্ডা দেয়। তখন অনিরুদ্ধ শুধু তানিয়ার দিকেই তাকিয়ে থাকে, তানিয়া খেলা করছিল, সবকিছু দেখতে থাকে। তখন তখন অনিরুদ্ধ মনে মনে ভাবে যে প্রিন্সেসকে কত ভালো লাগছে, প্রিন্সেসের হাসি খুশি মুখটা দেখলে সবকিছু ভুলে থাকা যায়। কিন্তু সেই প্রিন্সেসের শরীরটা এতটাই খারাপ যে আমি কাউকে কিছুই বলতে পারছি না, তাহলে এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ তানিয়াকে জিজ্ঞাসা করে যে প্রিন্সেস, তুমি তোমার কাছে 3টা অপশন দিলাম, তুমি কি কি পছন্দ করো তুমি আমাকে বলো তো। তখনই দেখা যায় যে তানিয়া বলে দেয় যে আমার ঘুরতে ভালো লাগে, আইসক্রিম খেতে ভালো লাগে, আর মুভি দেখতে ভালো লাগে। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, আজকে তুমি যে কোনো একটা অপশন বলো, আমি সেই জায়গায় তোমাকে নিয়ে যাব। তখনই তানিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে মুভি দেখতে নিয়ে যাবে বাবা? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ তাহলে রেডি হও, আমি ঘর থেকে আসছি। এরপরেই দেখা যায় তানিয়া তার মাকে ডেকে বলে যে মা, বাবার পছন্দ মতো আজকে একটু
খাবার বানাবে? তখনই বানি বলে আচ্ছা ঠিক আছে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধর মায়ের কাছ থেকে জেনে যায় বানি যে কি খেতে পছন্দ করে অনিরুদ্ধ। সেরকম খাবারই অনিরুদ্ধর জন্য বানি বানিয়ে ফেলে। এরপরেই দেখা যায় অনিরুদ্ধ চলে আসে আর তানিয়াকে বলে প্রিন্সেস তুমি এখনো রেডি হওনি? যাও রেডি হয়ে নাও। এরপরে অনিরুদ্ধ বানিকেও বলে রেডি হতে। এরপরে ওরা মুভি দেখে, শপিং করে, আবার বাড়িতেও ফিরে আসে। তখনই অনিরুদ্ধ বাড়ি ফিরে এসে বলে যে আমার জন্য কি খাবার বানানো হয়েছে? আমার তো খুব ক্ষুধা লেগেছে, আমি এখন খাবো তো? তখনই সাথী বলে হ্যাঁ অনিরুদ্ধ, খেতে তো হবেই, এত কষ্ট করে বানি তোমার জন্য খাবার বানিয়েছে। কারণ ও কখনো এসব খাবার বানায়নি, আজকে প্রথম বানিয়েছে, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। মেয়েটা আসলে অনেক কষ্ট করে খাবার বানিয়েছে। আর এই প্ল্যানটা কার জানো? এই যে ছোট্ট দুষ্টু মেয়েটার, এই তানিয়ার। তখনই তানিয়া বলে এই যে মিষ্টিমা, তুমি আমাকে দুষ্টু বলো না। তখনই সাথীই বলে ওঠে আচ্ছা রে পাকা বুড়ি, আমি তোমাকে কিছু বলবো না। আচ্ছা অনিরুদ্ধ, তাহলে এবার খাবারটা খেয়ে নাও। অনিরুদ্ধ যখন খাবার টেবিলে তার পছন্দ খাবারগুলো দেখতে পায় তখন অনিরুদ্ধ খুব খুশি হয়ে যায় আর বলে এটা আমার পছন্দের খাবার। এটা তুমি কিভাবে জানলে বানি? তখনই বানি বলে যে এই খাবারটা মাসিমণি আমাকে বলে দিয়েছিল কিভাবে রান্না করতে হয়। আসলে এরকম খাবার তো আমি কখনো রান্না করিনি, আর কেমন হয়েছে জানিও না, হয়তো অতটা মজা হয়নি। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে না বানি, তোমার খাবারটা অনেক ভালো হয়েছে, এতটা মন খারাপ করার কোনো কারণ দেখতে পাচ্ছি না। তখনই দেখা যায় যে বানি বলে আচ্ছা ঠিক আছে ওই মিস্টার চ্যাটার্জি, আপনি খাবারটা খেয়ে নেন, না হলে তো আবার দেরি হয়ে যাচ্ছে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলে আচ্ছা ঠিক আছে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। এরপরে বানি খুব ভয় পায় যে খাবারটা কেমন হয়েছে, কি বলবে, এতদিন যে প্রশংসা কুড়িয়েছিলাম, তাহলে এই খাবারটা খেয়ে যদি আবার অনিরুদ্ধ বাবু বলে যে এই খাবারটা ভালো হয়নি তাহলে তো ভালো লাগবে না, এটা আসলে আমার বানানোটা ঠিক হয়নি। তখনই অনিরুদ্ধ খাবারটা খেয়ে বলে যে বানি খাবারটা অনেক ভালো হয়েছে, সত্যি অনেক খাবারটা ভালো করেই বানিয়েছেন। তখনই সাথী বলে ওঠে হ্যাঁ, বানির মতো কেউই খাবার বানাতে পারে না, বানি আসলে মিষ্টি করে খাবার বানায়। তখনই বানি বলে এত প্রশংসা করতে হবে না মাসিমণি, সবকিছুতে তো আপনার কাছ থেকেই শিখলাম, আপনার কাছ থেকে তো শিখেই বানিয়ে দিলাম, আপনি আমাকে যেভাবে যেভাবে বলেছেন সেভাবেই তো বানালাম। তখনই দেখা যায় যে সে অনিরুদ্ধ বাণীকে ধন্যবাদ দেয় যে বাণী আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার পছন্দ করার মতো খাবার বানিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।